বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। জেপ্তিক, যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, এই যে মৌলবাদী গোষ্ঠীর উগ্র আদর্শিক একটা মত প্রকাশের একটা আমরা দেখতে পাচ্ছি একটা প্রসার ঘটেছে, যার কারণে এরকম নানা রকম কর্মকাণ্ড দেখি। এই যে মত প্রকাশের জায়গাটা, তাদের প্রসারের জায়গাটা, এইটা কি বন্ধ করা সম্ভব, বা এটা বন্ধের কোনো উদ্যোগ কি সরকার নিয়েছে? যেটা নিয়েছে সেটা কি যথেষ্ট? না, নিল কোথায়? মানে এই জায়গাটা তো খুব নিয়েছে আপনি বলতে পারবেন না। হুমায়ুন আজাদের হত্যার কিন্তু বিচার হয়নি আজকে 11 বছর পরে। রাজীব হত্যা মামলার আপনি দেখেন কোনো অগ্রগতি নেই। সুতরাং এই চেষ্টাটা আছে, এইভাবে বলা যায় না। অভিজিতের ব্যাপারটা আমি যদি বলি, ফেসবুকে গত বছর 2014 সালে তার নাম সহ বলেছে যে সে আমেরিকায় আছে, বাংলাদেশে আসলে তাকে আমরা হত্যা করব। মানে কথাটা পরিষ্কার, সে বাংলাদেশে হত্যা করা হবে। যে ছেলেটি এটা বলেছে সে কিন্তু কোনো নিকের আড়ালে নেই, তার ছবি আছে। সে সরকারি রাজীব হত্যার, ইমাম হত্যার হুমকির মামলার আসামি, সে কোর্টে যায় আসে। গত 1 বছর ধরে এইটার কোনো ধরনের জিজ্ঞাসা হয়নি। আমি বাদ দিলাম যে তখনকার জিনিসটা করা হয়নি। গত 24 ঘন্টায় তো আমরা কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না, কারো কাছ থেকেই কোনো অ্যাকশন নেই। এটার মূল জিনিসটা হচ্ছে, আচ্ছা তোরা এইসব লেখালেখি করস কেন, বেটা মরছিস, এই টাইপের একটা আচরণ আছে কিনা। না, আপনি যে খুব সক্রিয় কেউ হচ্ছেন কোথাও না। আজকে আমি দেখলাম যখন হেফাজতের পরে সরকার 4 জন ব্লগারকে গ্রেফতার করেছিলেন, তাদের একজন আজকে লিখেছেন যে রাজীব হত্যা মামলায় যারা ওইখানে আছে তারা ভিতরে ফ্রিজের পানি খায়। মানে তারা কারাগারে আছে, তাদের জামিন হচ্ছিল এবং সরকার জানেই না তাদের জামিন হয়। পরে যখন আমরা সবাই একটু হাউকাউ চিৎকার চেঁচামেচি পরে হাইকোর্টে গিয়ে ওটাকে স্থগিত করা হয়। এবং তারা ফ্রিজের পানি যদি জেলের ভিতরে খায়, তাহলে বোঝা যাচ্ছে যে তারা আরামায়েশই আছেন। তো এই সব কিছু মিলিয়ে চেষ্টাটা যে খুব বেশি, তা আমার কাছে কখনোই মনে হয়নি। লিটন ভাই, এতদিন আমরা ধারণা ছিল, একটা প্রচলিত ধারণা ছিল যে গরিব দরিদ্র এতিমখানার ছেলেপেলেরাই এইসব কর্মকাণ্ডে যুক্ত হয় এবং তাদেরকে আদর্শিকভাবে ব্রেন ওয়াশ করাটা সহজ। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন উচ্চবিত্ত ফ্যামিলির ছেলেপেলেরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা ভালো ভালো উচ্চশিক্ষিত জায়গায় আছে এবং এনলাইটেন্ড, তারাও এরকম এইসব আদর্শে বিশ্বাসী হয়ে নানা রকম অপারেশনেও ধরা পড়েছে। তো এই যে একটা পরিবর্তন বা এই ট্রেন্ডটার কি কারণ? আদর্শ মানে আমার কাছে এক কথায় যেটা আমি জবাব দিতে চাই সেটা হচ্ছে আদর্শিক রাজনীতির আদর্শভিত্তিক রাজনীতির চর্চার অভাবটাই এটার কারণ। যেমন ধরেন, গত বেশ কয়েকটা মামলায় আমরা লক্ষ্য করেছি যে যদি রাজীবের বিষয় দেখেন, আসিফ মহিউদ্দিনের বিষয় দেখেন বা হুমায়ুন আজাদ সাহেবের বিষয় দেখেন, তাহলে দেখা যাবে যে এদের অনেকেই ছিল যারা কিনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অর্থনৈতিক দিক থেকে খুব সবল ছিল। এরা এই ঘটনাগুলোর সাথে যুক্ত হয়েছে। এবং একটা বিষয় হচ্ছে যে সারা বিশ্বে, বাংলাদেশের বাইরেও যে একটা পরিস্থিতি বিদ্যমান, সেটি একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আমাদের দেশে যে বিষয়টা কাজ করছে সেটা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে আদর্শবিহীন রাজনৈতিক চর্চা, এইটা কিন্তু মূল ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছে। নীতিহীন রাজনীতি বা রাজনীতিকে আমরা যে আদর্শ চর্চার 60-এর দশকে যে অবস্থাটা দেখেছি, 70-এর দশকে যেটা বহমান ছিল, যেটার ফলশ্রুতিতে বাংলাদেশের স্বাধীনতা আমরা বিজয় অর্জন করেছি, স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছি, সেই জায়গার থেকে কিন্তু আমরা সামরিক শাসনের কারণে হোক, আমাদের দোদুল্যমানতার কারণে বলতে পারেন, বা আমাদের নৈতিক দুর্বলতার কারণে আমরা ওই জায়গাটা, ওই স্পেসটা হারিয়ে ফেলার সুযোগে যে জিনিসটা হয়েছে সেটি হচ্ছে দীর্ঘদিন কিন্তু আমাদের দেশে আমাদের স্বাধীনতা সংগ্রামের বিপক্ষে শক্তি তারা কিন্তু রাজনৈতিকভাবে সবল শুধু হন নাই, পাশাপাশি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বিভিন্নভাবে তারা সমাজে একটা অবস্থান তৈরি করেছেন। আমাদের ভিতরে একটা ধারণা ছিল যে শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক এই ধরনের গ্রুপগুলো গড়ে উঠছে, কিন্তু এটি ছিল 90-র দশক পর্যন্ত যে মাদ্রাসা ভিত্তিক এই রাজনীতির চর্চা বা এই ধরনের ধর্মীয় রাজনীতির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা। কিন্তু আমরা যখন দেখলাম 2000 সাল বা এর সামান্য কিছু আগ থেকে, বিশেষ করে আফগানিস্তানের যুদ্ধ, তালেবানদের উত্থান এবং সারা বিশ্বে যে একটা জাগরণের মতো যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বিশেষ করে যেখানে মুসলমানের সংখ্যা বেশি, সেখানে কিন্তু আবার আদর্শিক রাজনীতির ক্ষেত্রটাও কিন্তু
দুর্বল ছিল। যদি আজকে আপনি দেখেন ইরাকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু কথা বলার অধিকার ছিল না। আপনি যদি ওই আরেকটা কি লিবিয়ার কথা চিন্তা করেন, বেদুইনদেরকে এনে আপনার এসি রুম বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার স্বাধীনতা ছিল না। ঠিক একই অবস্থা অন্যান্য দেশগুলিতে বিরাজ করছে, এবং আমাদেরও মাথার ভিতর অনেক সময় আসছে ডেভেলপমেন্ট ফার্স্ট, অন্য জিনিস। কিন্তু বাংলাদেশে কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকেও সে কিন্তু কথা বলতে চায়। এই যে জায়গাগুলো, এগুলো যদি সবাই আমরা পরিষ্কার না বুঝতে পারি, তাহলে আগামী দিনগুলোতে অর্থাৎ গণতান্ত্রিক সমাজের জায়গা থেকে যদি আমরা অন্যদিকে যেতে চাই, তাহলে এইটাই আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমি রেজা ভাইয়ের কাছে যাচ্ছি, একটা প্রশ্ন রাখছি। 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, হালের আমাদের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেগুলোতে আমরা দেখেছি বিপুল সংখ্যক জনগোষ্ঠী, দেশের অধিকাংশ মানুষ, আরো ঠিক করে বললে প্রায় সবাই একটা লক্ষ্যে এবং একই আদর্শে ছিল। এই যে এখন বর্তমান সময়ে যে সময়টা আমরা পার করছি, একটা বিভক্তি, লিটন ভাইয়ের কথার প্রসঙ্গেই যদি আসি, এই বিভক্তির সুযোগেই কি এই গোষ্ঠীটা মাথাচাড়া দিচ্ছে? আপনার কি সেরকম মনে হয়? আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে যাই, নিচে একটা বিরতি, সাথেই থাকুন।